বৃষ্টি মানেই বিহবল মন উতলা দিনভর, পাড়ি দেব নতুন কোথাও মেঘে ছোঁয়া বৃষ্টিমুখর। বর্ষায় যখন জলমগ্ন পুরো শহরটা জ্যামজটে ব্যস্ত, তখন চলো ঘুরে আসি শহর থেকে দূরে। জলভরা মেঘকে মাথায় করে প্রকৃতির মাঝে জঙ্গলের রাজ্যে, যেখানে বর্ষাকে স্বাগত জানাবে পাহাড়, নদী, ঝর্ণা আর অবশ্যই সবুজ অরণ্য। গতদিন আমরা ঝাড়গ্রাম পৌঁছে ঘুরে দেখেছি ঝাড়গ্রামের সাইট সিন, যার লিঙ্ক দেওয়া আছে আই বাটনে। আর আজ আমাদের গন্তব্য প্রকৃতি রাজ্যের অফুরন্ত ভাণ্ডারে সজ্জিত পাহাড়, নদী, ঝর্ণা দিয়ে শোভিত সুন্দরী বেলপাহাড়ি। আজ 18 জুলাই, আমরা এখন আছি ঝাড়গ্রামে। গতকাল ঝাড়গ্রাম পৌঁছে আমরা ঝাড়গ্রামের কিছু সাইট সিন করেছি, আর এখন বাজছে 9:30। ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেছি বেলপাহাড়ি এবং ঝাড়গ্রাম লাগোয়া কিছু সাইট সিনের জন্য। তো চলুন ঘুরে আসা যাক বেলপাহাড়ির সাইট সিন। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির দূরত্ব প্রায় 35 কিলোমিটার, আর কলকাতা থেকে দূরত্ব প্রায় 190 কিলোমিটার। তাই আপনি যেমন কলকাতা থেকে ডিরেক্ট আসতে পারেন, ঠিক তেমনই আমাদের মতো ঝাড়গ্রামের থেকেও ঘুরে দেখতে পারেন। বেশ কিছু মাঠক্ষেত, পুকুর আর আকাশের নীল দেখতে দেখতে হঠাৎ খেয়াল হয় পৌঁছে গেছি রাঙামাটির এক অরণ্য রাজ্যে। ভেজা মাটির গন্ধ উধাও হতেই কানে আসে উদ্দাম এক জলপ্রপাতের গুরু গম্ভীর উপস্থিতি। কৃষ্ণবর্ণ পাথরের গিরিখাতের মধ্যে দিয়ে বয়ে চলেছে উদ্দাম জলধারা। ঝাড়গ্রাম থেকে বেরিয়ে প্রায় 40 কিলোমিটার দূরত্ব পেরিয়ে আমরা পৌঁছে গেছি ঘাগড়া ওয়াটারফলস। এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, ওই দূর থেকে জলটা আসছে, দিয়ে পাথরের মধ্যে দিয়ে ফ্লো করে যাচ্ছে। আর বর্ষার জন্য জলের স্রোত প্রচুর, দেখে এক ভয়ঙ্করই লাগছে। তো এই ওয়াটারফলসটার নামই ঘাগড়া, যার আগে নাম ছিল গাগড়া। তো গাগড়া কথার অর্থ হচ্ছে মাটির কলসি। এখানে বাতাস এবং জলের ক্ষয়কার্যের জন্য কতগুলো গর্ত তৈরি হয়েছে, এবং তার মধ্যে দিয়ে জলটা ফ্লো করে বলে দেখতে কলসির মতো লাগে, এবং এই কারণে এরকম নামকরণ। তো এখানে ঢোকার মুখে দেখলাম বেশ কিছুজন পিকনিক করছেন, আর এখানেও বেশ ভালোই পর্যটক আছেন। কিন্তু শীতকালেও এই পরিবেশটা ভালোই লাগে, তবে জলের স্রোত একেবারেই কমে যায়। তাই এই ওয়াটারফলসের এই ভয়ঙ্কর রূপ, এই জলোচ্ছ্বাস রূপ দেখার জন্য অবশ্যই আপনাকে কিন্তু বর্ষাকালেই আসতে হবে এই ঘাগড়া ওয়াটারফলস। বেশ কিছুক্ষণ সময় ঘাগড়া জলপ্রপাতের সৌন্দর্যে মুগ্ধ হয়ে পা বাড়ায় পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। 5 কিলোমিটার দূরত্বেই আছে তারাফেনী নদী ও নদীর ব্যারেজ। আমরা এখন আমাদের সাইট সিনের দ্বিতীয় স্পটে চলে এসেছি। এর নাম তারাফেনী ব্যারেজ। এই তারাফেনী নদীর এই ব্যারেজ, আর এই ব্যারেজের জলই এখানে চাষাবাদের কাজে লাগানো হয়। তো এই নদীতে এখন প্রচুর জল, আর বর্ষার জন্য জল কিছুটা ঘোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছি একটু কর্দমাক্ত রঙের জল। আর তবে চারপাশের প্রকৃতি কিন্তু ভীষণই সুন্দর। দূরে একটা পাহাড়ও দেখা যাচ্ছে, ছোট টিলা, মনে হয় এটি গাদ্রাসিনী পাহাড়, যেটা হয়তো আমরা দেখতে যাব এরপর। চারপাশের শুধুই সবুজ প্রকৃতি, নিরিবিলি, আর মাঝে মাঝে কয়েকজন পর্যটক এবং বাইকারকে দেখা যাচ্ছে। তো বেশ সুন্দর একটা সময় কাটানোর জায়গা। এটা হচ্ছে তারাফেনী ব্যারেজ, আর ব্রিজের ওইদিকে তারাফেনী নদী রয়েছে। এই ব্যারেজের জল ঝাড়খণ্ড এবং বেলপাহাড়ির যে চাষাবাদের জন্য কাজে লাগানো হয়। আর কালকে বৃষ্টি ছিল, আকাশ মেঘলা ছিল। আজকে কিন্তু আকাশ বেশ পরিষ্কার, আর শরৎকালের মতো রোদ উঠেছে। তো কালকে যেমন বৃষ্টির জন্য ছাতা নিতে হচ্ছিল, আজকে কিন্তু রোদের এত তেজ যে ছাতা সেই কারণে নিতে হচ্ছে। আর বর্ষাকাল বলেই স্বভাবতই চারপাশে প্রকৃতির যে সবুজ ভাব তা আরও বেশি, আর একটা স্নিগ্ধ মনোরম আবহাওয়া বিরাজ করছে, আর পর্যটকের সংখ্যাও খুব কম। তো বেশ ভালো সময় কাটানোর একটা জায়গা। এবার চললাম দেখতে এক পাহাড়, নাম গাদ্রাসিনী পাহাড়। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলা রাস্তা জানান দিচ্ছে চলে এসেছি নদী আর জলপ্রপাত থেকে দূরে। মাঝে মাঝে উঁকি মারছে বর্ষা স্নাত সবুজ পাহাড়ের মাথা, আবার মুহূর্তে ঘোমটা টেনে নিচ্ছে সবুজ বনানীর আচ্ছাদনে। দু হাতে শালমহুয়া পিয়ালের জঙ্গল সরিয়ে পৌঁছে যায় পাহাড়ের পাদদেশে। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ ক্লোষ্ঠ কাষ্ঠ ও প্রস্তর। হে নবসভ্যতা। হ্যাঁ, নবসভ্যতা থেকে আমরা কিন্তু এখন অনেকটাই দূরে আছি। তো এই বনে জঙ্গলের পরিবেশে এলে কিন্তু আমাদের মনের যে অঙ্গীকারটা সেটা যেন আরো দৃঢ় হয়ে যায়। এই পরিবেশ রক্ষা, এই অরণ্য রক্ষার তাগিদ
খুব গভীরভাবে অনুভব করতে পারি। ফেনী ব্যারেজ দেখার পরে আমরা এখন 16 কিলোমিটার রাস্তা চলে এসেছি। আর এবার আমাদের গন্তব্য গাডরাশিনী পাহাড়, এবং সেখানে একটি ছোট ওয়াটারফলস আছে, তো সেই দুটো দেখার জন্য আমরা আপাতত চলেছি। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ঢাকা গ্রাম্য রাস্তার মধ্যে দিয়ে চলেছি, মাঝে মাঝে সুন্দর সুন্দর মাটির বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। আর যদিও আজকে আকাশে সেরকম বর্ষার কালো মেঘের দেখা নেই, তবুও বর্ষার এই সবুজ প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চলেছি। দেখা যাক গাডরাশিনী পাহাড়ে কি দেখা যায়। রাঙামাটির রাস্তায় ছড়িয়ে দিয়েছি কত কথা, পায়ের ছাপে পা মেলালে হয়তো পারবে জানতে ব্যাকুলতা। ব্যাকুলতা ভেজা প্রকৃতিকে আলিঙ্গনের ব্যবধান, চোখের জলে আজ নদীর উদ্দামতা, পাহাড় যেখানে টানে কাজলা মেঘের আলোয়ান। এত দৌড়ঝাঁপ করে বেশ ক্লান্ত হয়ে গেছিলাম, তাই পাহাড়ে ওঠার আগে এক দোকানে টিফিন করে নিলাম রিএনার্জাইজ হওয়ার জন্য। পৌঁছে গেলাম গাডরাশিনী পাহাড়। গ্রামবাসীরা এই পাহাড়কে পুজো করেন এই বিশ্বাসে যে পাহাড় দেবতা তুষ্ট হলেই নামবে বৃষ্টি। পাহাড়ের নিচে একপাশে গাড়ি রেখে উঠতে শুরু করলাম পাহাড়ে। বেশ খাড়া পাহাড়, বেশ অনেকটা উপরে উঠে দেখা পেলাম এক মন্দিরের। বেশ ক্লান্ত হয়ে গেছিলাম, তাই মন্দির প্রাঙ্গণে বসে কিছু সময় কাটালাম। এখন আমরা আছি গাডরাশিনী পাহাড়ে, যা বেলপাহাড়িতে অবস্থিত। আমরা এই বেলপাহাড়িতে এসে লেক দেখলাম, নদী দেখলাম, আর তারপরে এই পাহাড় দেখতে এসেছি। তো পাহাড় কিন্তু বেশ খাড়া, আর আজকে বেশ বৃষ্টি হচ্ছে না বলে বেশ হিউমিড ওয়েদার, তো প্রচণ্ড ঘাম হচ্ছে, আর রাস্তাও ভীষণ খাড়া। তো অনেকটা রাস্তা উঠে আমরা প্রথমে একটি মন্দির দেখলাম, বাসুদেব মন্দির ছিল, কিন্তু এখন মন্দিরটি বন্ধ আছে। এই পাহাড়ের মাথায় একটি গুহা আছে, পাহাড়টি প্রায় 900 ফুট উঁচু। তো বুঝতে পারছি না যে চূড়া পর্যন্ত, অর্থাৎ সেই গুহা পর্যন্ত পৌঁছতে পারবো কিনা। তো আপাতত আরও কিছুটা উঠে দেখছি যে যদি আরও একটু ভালো ভিউ পাওয়া যায়। এমনিতে চারপাশে শুধু এত গাছপালা দিয়ে ঘেরা যে তার বাইরে কি দেখা যাচ্ছে এখান থেকে আপাতত স্পষ্ট নয়। তো আর একটু উঠি, আরও একটি মন্দির আছে, আর দেখা যাক কি ভিউ পাওয়া যায়। পাহাড়ের গুহা দেখা হলো না, কারণ আমার পক্ষে আর ওপরে ওঠা সম্ভব হয়নি। গুহা দেখতে না পেয়ে মনটা কেমন খারাপ হয়ে গেছিল, যেমন মন খারাপটা প্রিয়জনের থেকে দূরত্ব হলে অনুভূত হয়। কিন্তু আবার হারিয়ে গেলাম এক স্নিগ্ধ সৌন্দর্যে। পাহাড়ের আদরের মাঝে দাঁড়িয়ে আছে এক লেক, সবুজের হাতছানি, অমলিন স্নিগ্ধতা, তরঙ্গের চলাচল, পাখির কলকাকলিতে মুখর এক টুকরো ল্যান্ডস্কেপ, যেখানে জুড়িয়ে যায় মন, হারিয়ে যায় চোখ। গাডরাশিনী পাহাড় থেকে নেমে এসে আমরা এখন চলে এসেছি খান্দ্রানী লেক দেখতে। পাহাড় থেকে নেমে ভীষণ ঘেমে গেছিলাম, ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো তারপরে কিন্তু যা টায়ার্ডনেস বা মন খারাপ সমস্ত কিন্তু কিছু ঠিক হয়ে গেল এই খান্দ্রানী লেক দেখে। ভীষণ মিষ্টি একটা নাম, স্থানীয় হয়তো কোনো নাম হবে। আর এই লেকটা বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে, পাশেই প্রচুর গাছের সারি, আর তার পেছনেই পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। নীলচে স্বচ্ছ জল, আর বর্ষাকালের জন্য জলের পরিমাণ কিন্তু বেশ ভালো। হাওয়াতে পরের পর স্রোত, আর প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে, হাওয়া দিচ্ছে, আর এখানে বসার জায়গাও আছে। তো আমার তো মনে হয় যে 1-2 ঘন্টা কিন্তু এখানে বসেই কাটিয়ে দেওয়া যায়। আর বেলপাহাড়ি ট্রিপে যদি আপনারা আসেন, আপনারা কিন্তু আপনাদের শেষ গন্তব্য হিসাবে এই খান্দ্রানী লেককেই রেখেন, কারণ সারাদিন পরিশ্রমের পর আমি কিন্তু শিওর হয়ে বলতে পারি যে লেক দেখে কিন্তু আপনার ক্লান্তি, মনে শরীরের 2 ক্লান্তি কিন্তু একদম ঠিক হয়ে যাবে। ভীষণ সুন্দর এক লেক। এবার ফেরার পালা। সত্যি প্রকৃতি কি ম্যাজিক্যাল না? 2 দিনের এই অরণ্য রাজ্য ছেড়ে নিজের শহরে ফিরতেও মন খারাপ হয়। ফেরার পথে বেলপাহাড়ির এক রোড সাইড হোটেলে লাঞ্চ করে নিলাম। এই প্রসঙ্গে বলে রাখি, এখানে লাঞ্চ করা সেই রকম হোটেল নেই। শালবনী রিসর্টে লাঞ্চ করতে চাইলে আগে থেকে ফোনে কথা বলে নেবেন। এবার জঙ্গলের পথ ধরে ঝাড়গ্রামে ফেরার পালা। যে পথে এসেছিলাম সেই পথে ফিরতে গিয়েও কিছু অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়ে বিভ্রান্ত হয়ে অবশেষে সন্ধ্যাবেলায় পৌঁছালাম ঝাড়গ্রাম। আগে সাইট সিন করার পরে আমরা ঝাড়গ্রাম ফিরে এসেছি। দেখে বুঝতে পারছেন ভীষণ পরিমাণে টায়ার্ড।
আর আরও একটা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যে আজকে ফেরার পথে আমরা কোনোভাবেই ঝাড়গ্রামের রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। গুগল ম্যাপ লোকজনকে জিজ্ঞাসা করে, মানে এক অদ্ভুত অভিজ্ঞতা। একদিকে ডুলুম নদীর জল উঠে আসার জন্য একটা রাস্তা বন্ধ ছিল, আর একটা যেটা রাস্তা, সেই রাস্তা ধরে আমরা শুধুই গোল গোল পা খেয়ে গেছি ওই জঙ্গলের মধ্যে। অবশেষে অনেক অন্য রাস্তা ধরে আমরা আরও অনেকটা এক্সট্রা রাস্তা অতিক্রম করে অবশেষে ঝাড়গ্রাম পৌঁছেছি। আর সত্যি মানে এখন পৌঁছে একটুখানি রিলিভ লাগছে, কারণ মনে হচ্ছিল যে ওই জঙ্গলের গোলকধাঁধার মধ্যে আমরা যেন হারিয়ে গেছি। তো সেই জন্য আরও বেশি ক্লান্ত হয়ে পড়েছি। তো বেলপাহাড়ি সাইট সিনগুলো বেশ ভালোই লাগলো। আপাতত আমরা ঝাড়গ্রামে HFC-তে ঢুকেছি, এখানে কিছু স্ন্যাক্স অর্ডার দিয়েছি। তো এরপরে আমরা এখান থেকে চলে যাব আমাদের রিসর্টে। এভাবেই শেষ হলো মনসুন ট্রিপ। আমাদের অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে, আর প্রত্যাশা রাখলাম আপনাদের ফিডব্যাকের। কবিতায় পথ চলা, কবিতায় গল্প বলা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবেসে কবিতা ও ভ্রমণ। সঙ্গে থাকুন, পাশে থাকুন, এভাবেই। অনেক ধন্যবাদ।